আরে শান্তা বোন, অনেকদিন পরে আসলে তো, এসো এসো। দাদা 4 কিলো বিরিয়ানি প্যাক করে দাও, আমার বাড়িতে আজ অতিথি আসছে। ওদেরকে তোমার বিরিয়ানির প্রশংসা করেছি তো ওরা আজকে খেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ শান্তা বোন, এক্ষুনি প্যাক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাথে স্যালাড আর চাটনিও দিয়ে দেবো। বিরিয়ানি একদম গরম, আশা করছি সবার খুব ভালো লাগবে। আরে দাদা, তোমার হাতের বিরিয়ানি কার না ভালো লাগে বলো তো? এই হলো কৃষ্ণনগর গ্রামের মদনলাল, যে একজন বিরিয়ানি বিক্রেতা। ওনার তৈরি বিরিয়ানি গ্রামের সবারই ভীষণ পছন্দের ছিল। এমনিতেই রোজগারের উপার্জন ওনার ভালোই হতো, আর যে কোনো অনুষ্ঠানের সময় উপার্জন তো আরও বেড়ে যেত। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন যখন মদনলাল বাড়িতে হিসেব করছিল, আরে বাবা, দোকান থেকে ফিরে এসেই হিসাব করতে বসে গেলে? চলো আগে খাবার খেয়ে নাও, তারপর নয় হিসাব করবে। ললিতা, এত কম টাকায় আমাদের সংসার কি করে চলবে? আমাকে যে করে হোক আমাদের ব্যবসাটাকে বাড়াতেই হবে। এখন মদন যেভাবেই হোক নিজের খরচা কমিয়ে আয় বাড়াবার চেষ্টা করছিল, আর তাই সে বিরিয়ানিতে দামি চালের বদলে রেশনের চাল ব্যবহার করা শুরু করে দিল। আরে এই চালগুলো তো খুব ছোট মনে হচ্ছে, আর স্বাদটাও কেমন একটা হয়ে গেছে। কি ব্যাপার বলো তো মদন ভাই? না না রমেশ ভাই, চাল তো সেই আছে, আর তাছাড়া এত কম দামে আর বিরিয়ানি অন্য কোথায় পাবে কই? আরে না না, সেরকম কিছু ব্যাপার না। আপনার এখানে বিরিয়ানি তো দারুণই, অসাধারণ হয়। কিন্তু ওই দিনও ওর আয় 2000-এর বেশি হয়নি, আর এই দেখে ও চিন্তায় পড়ে যায়। আর তাই সে আয় বাড়াবার জন্য বিরিয়ানির সাথে স্যালাড আর চাটনি দেওয়াও বন্ধ করে দেয়। এইভাবেই কিছুদিন কেটে গেল। একদিন সে কোনো একটা কাজে শহরে গিয়েছিল, আর ফেরার সময় জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখনই ওর চোখ পড়ে জঙ্গলের আদিবাসীদের ওপর। আদিবাসীরা একটা কুকুরকে পুড়িয়ে খাচ্ছিল। এই দেখে মদনলাল ওদের কাছে যায়। আরে আরে, কি করছো তোমরা? এটা এই কুকুরটাকে ধরে খাচ্ছ? আরে হ্যাঁ, আমরা আদিবাসী, যখন খাবার পাই না তখন আমরা এইভাবেই কুকুর ধরে খাই। আপনি খাবেন? খুব স্বাদ। আরে না না, তোমরাই খাও। বাজারে মুরগির কত দাম, সব টাকা তো ওখানেই চলে যায়। আমিও বরং আদিবাসীদের মতোই কুকুর ধরে সেই বিরিয়ানি খাওয়াই সবাইকে। এমনিও লোকেদের তো মাংস খাওয়া নিয়ে মতলব, কুকুর খেলো না কি খেলো তাতে তো কারো কিছু যায় আসে না। এই ভেবেই মদনলাল পরের দিন জঙ্গলের দিকে যায়, আর একটু চিকেন ফেলে একটা কুকুর ধরে নিয়ে আসে। এরপর ওই কুকুরটাকে কেটে নিয়ে আসে এবং পরের দিন বিরিয়ানির মধ্যে ওই কুকুরের মাংসই দেয়, যেটা খেয়ে একজন কাস্টমার বলল, আরে মদন ভাই, এই বিরিয়ানিতে তো একটাও লেগ পিস নেই, আর তারপর স্বাদটাও কেমন একটা লাগছে। আরে তা রোজ কি লেগ পিস পড়বে? হ্যাঁ, ঝাপ দিয়েছি, খেয়ে নিন না। তখনই সেখানে শান্তা চলে আসে। আরে এসো এসো শান্তা বোন, অনেক দিন পর আসলে তো। আরে কি বলবো মদনদা, জিনিসপত্রের দাম যা বেড়েছে, রোজ রোজ তো আর বিরিয়ানি খেতে পারি না। না, আচ্ছা দাও 2 কিলো বিরিয়ানি প্যাক করে। ওই দিন মদনলাল খুব খুশি ছিল, কারণ ওর রোজগার খুব ভালোই হয়েছিল। শান্তা ওই বিরিয়ানি নিয়ে এসে যখন বাড়িতে ওর মেয়েকে খেতে দিল, তখন ওই বিরিয়ানি থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল। ছি মা, এর থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, দেখি তো। কি বাজে গন্ধ, আমি এখন এটা বাইরে ফেলে আসছি, দাঁড়া তো। শান্তা বিরিয়ানি নিয়ে বাইরে গেলেই এক আদিবাসী ওর গায়ে এসে ধাক্কা মারে। অন্ধ হয়ে গেছে নাকি, দেখে চলতে পারো না? ক্ষমা করবেন মা, কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে, আপনার কাছে কিছু খাবার থাকলে দিন। এই বিরিয়ানিটা একেই দিয়ে দিই, এমনিতেও পয়সা দিয়ে বিরিয়ানি কিনেছি, বেকার ফেলে দিয়ে কি হবে, একেই দিয়ে দিই, আশীর্বাদ তো দেবে। এই নাও চিকেন বিরিয়ানি খাও। চিকেন বিরিয়ানি? আপনি আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াবেন? আপনার মন অনেক বড়। শান্তার দেওয়া বিরিয়ানিটা মুখে দিয়েই আদিবাসী বলল, কেন মজাক করছেন মা? এই কুত্তা বিরিয়ানি খাইয়ে আপনি চিকেন বিরিয়ানি বলছেন? কি ভুলভাল বলছো? আমি একজন আদিবাসী, জঙ্গলে কিছু না পেলে আমরা কুকুর ধরে খাই, তাই আমি ভালো করেই জানি এর মধ্যে পিসগুলো চিকেনের না, কুকুরের। এই শুনে শান্তা তো ভীষণ রেগে যায়। আর অন্যদিকে মদনলাল আজও জঙ্গল দিয়ে বাড়ি ফেরার সময় কুকুর মেরে বস্তা করে নিয়ে বাড়িতে ফিরছিল, আর বাড়ির পেছনে এনে লুকিয়ে ওটাকে কাটছিল। ছি ছি, এ তুমি কি করছো? তার মানে তুমি খরিদ্দারদের কুকুরের মাংস খাওয়াও? লোকেদের সাথে এরকম করতে তোমার লজ্জা করে না? চুপ কর তুই, ব্যবসায় সব চলে। দেখ, আজকেও আমি দোকানে কুত্তা বিরিয়ানি বেচে এসছি আর কত টাকা কামিয়েছি। এরপরে ওরা ঘরের ভিতরে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ঘরের বাইরে লোকেদের ভিড় লেগে যায়। আরে এতগুলো কাস্টমার এখানে,
মনে হয় ওদের ওই বিরিয়ানিটা খুবই ভালো লেগে গেছে, তাই জন্য ঘর অব্দি চলে এসছে বিরিয়ানি নিতে। না না, এখন না, কালকে পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নাকি কুত্তা বিরিয়ানি? আরে একদম সত্যি কথা বলছো, তোর বিরিয়ানি খেয়ে আমার সকাল থেকে পেট খারাপ আর আমার বমি হয়ে যাচ্ছে। দাদা এদিকে আসুন তো। ওই আদিবাসী লোককে ওখানে দেখে মদনলাল অবাক হয়ে যায়। একে এক্ষুনি পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত, খাবারে এত মেলা না, বদমাস কথাকার, ডাকো পুলিশকে। এরপর সবাই মিলে যখন মদনকে পুলিশের কাছে ধরে নিয়ে যাচ্ছিল, তখনই ওর স্ত্রী ললিতা ওখানে এসে সবার কাছে মদনের জন্য ক্ষমা চায়। আর মদনও নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়। গ্রামবাসীরা দয়া করে ওদের দুজনকে ক্ষমা করে দেয়। কিন্তু মদন তার লোভের কারণে বিরিয়ানির দোকানটা হারিয়ে ফেলল, কারণ ওর করা ভুলের জন্য কোনো কাস্টমারই আর ওর দোকানে আসতে চাইতো না। সীতা আর গীতা নামের দুই অনাথ যমজ বোন তাদের কাকার কাকির সঙ্গে থাকত। সীতা আর গীতার মা বাবা কেউই বেঁচে ছিলেন না, ওরা ওদের ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তখন থেকে সীতা আর গীতা তাদের কাকা কাকির সঙ্গেই থাকত। কিন্তু ওদের কাকি চঞ্চলা ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত আর ওদেরকে নিজের চাকরানি বানিয়ে রাখত। কোথায় গিয়েছিলিস তোরা? কতক্ষণ আগে বাজারে গেছে জিনিস কিনতে, আর এখন আসছিস? কাকি, রাস্তায় বৃষ্টি হচ্ছিল তো, তাই দেরি হয়ে গেল। এই চিনিটা কি করে ভিজলো শুনি? নিশ্চয়ই ব্যাগটা বৃষ্টিতে ভিজিয়েছিস। কাকি, রেশনের কাকুটা তো ছেঁড়া প্যাকেট দিয়েছে, তাই আমরা বুঝতে পারিনি, তাই এমনটা হয়েছে। আমাদের ক্ষমা করে দাও কাকি। আজ তোদের আর রক্ষে নেই, তোরা আমার এত ক্ষতি করে দিলি। তোদের মা বাবা কি আমাদের বুকের ওপর বসিয়ে খাওয়ানোর জন্য পৃথিবীতে ছেড়ে গেছে? নিজেরা তো মরে পালিয়ে গেছে আর আমাদের ওপরে এই আপদগুলোকে ফেলে গেছে। চঞ্চলা, তোমার কি এতটুকু লজ্জা নেই? তুমি এই মা মরা বাচ্চা দুটোর সাথে এরকম ব্যবহার করতে পারো? তুমি কি মানুষ? এখন তুমি কি চাইছো যে আমি বাপের বাড়িতে চলে যাই? একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসবো না, তখন ঠেলা সামলাতে পারবে তো? চঞ্চলা সীতা আর গীতার উপর সবসময় হাত ওঠাতো, আর এই কারণেই দুই বাচ্চা রাত্রিবেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তাই এক রাত্রে ওরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গীতা, আমরা এখানে থাকবো না, কাকি আমাদের খুব মারে। তুই ঠিকই বলছিস সীতা, আমরা এখান থেকে চলে যাব, দূরে কোথাও চলে যাব। সীতা আর গীতা রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে গেল, আর তারপর হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে এসে পৌঁছলো, আর তার তলাতে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিল। আর সকাল হতেই ওরা দেখলো যে রাস্তা দিয়ে লোকেরা হেঁটে যাচ্ছে, আর সেখানে বাজারও বসছে। সীতা, খুব খিদে পেয়েছে, চল আমরা কিছু খাই। কিন্তু গীতা, আমাদের কাছে তো পয়সা নেই, বিনা পয়সায় তো কেউ খাবার দেবে না। একবার জিজ্ঞাসা করে দেখি না, যদি কেউ দিয়ে দেয়। ঠিক আছে, চল। আঙ্কেল, তোমার দোকান থেকে কিছু দাও না, খুব খিদে পেয়েছে। তোমাদের কাছে কি টাকা আছে? আরে দেখো দেখো, দুই বোনকে একই রকম দেখতে, মনে হচ্ছে ওরা যমজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু মনে হচ্ছে ওরা দুজন অনাথ। আমাদের কাছে যে টাকা নেই। বিনা পয়সায় কি করে খাবার দেব? পয়সা নিয়ে আসো, তারপর খাবার পাবে। ওই দোকানদার যখন ওদের বকাঝকা করছিল, ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি এসে বলল, ভীম, এই বাচ্চা দুটোকে একটা করে পরোটা বানিয়ে দিয়ে দে, আমি তোকে পয়সা দিয়ে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল। তোমরা কে গো মা? আঙ্কেল, আমার নাম সীতা, আর ও আমার ছোট বোন গীতা। আমাদের কাকি খুব মারতো, তাই আমরা ঘর থেকে পালিয়ে এসেছি। বাচ্চারা, তোমাদের মা বাবা কোথায়? আমাদের মা বাবা নেই আঙ্কেল, আমরা ছোট থেকেই কাকা কাকির কাছে থাকতাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা ভীম, তোর কাছে কত প্যাকেট নুডলস আছে? তুমি 20 প্যাকেট আরো দিয়ে যেও, কেমন? বাচ্চারা এসো, তোমরা আমার সাথে অটো রিক্সায় বসে যাও, কারণ এইভাবে একা একা ঘোরা তোমাদের পক্ষে ঠিক নয়। সীতা আর গীতা ওই ব্যক্তির সঙ্গে অটোতে বসে পড়ল। তার নাম ছিল রাজেশ। সে আর তার স্ত্রী মিলে বাড়িতেই নুডলস বানানোর কাজ করত, আর নুডলসের প্যাকেটগুলো বাজারের দোকানদারদের আর রেস্টুরেন্টে সাপ্লাই দিত। সীতা আর গীতা রাজেশের সঙ্গে কথা বলছিল, তখনই হঠাৎ রাজেশের বুকে ব্যথা করতে লাগলো। কি হলো আঙ্কেল, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে ওনার বুকে ব্যথা হচ্ছে, ওনারে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হইবে। তবে চলো,
তাড়াতাড়ি আঙ্কেলকে নিয়ে হাসপাতালে চলো। সীতা আর গীতা ওই অটো চালকের সঙ্গে রাজেশকে হাসপাতালে নিয়ে গেল। অটো চালক রাজেশকে চিনতো, সে রাজেশের স্ত্রীকে ফোনে সব জানালো আর সেও তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছলো। কয়েক ঘন্টা পর রাজেশের জ্ঞান ফিরে আসলো। রাজেশকে ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা রয়েছে। এরপর রাজেশ গীতা আর সীতাকে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করালো। এখন কেমন লাগছে গো? আমি এখন ঠিক আছি সন্ধ্যা, চিন্তা করো না, এইসব তো জীবনে চলতেই থাকবে। বাদ দাও, তুমি এই বাচ্চা দুটোর সাথে আলাপ করো, এরা সীতা আর গীতা। এদিকে এসো তোমরা। মা, এই দুটি বাচ্চাকে দেখতে যে একই রকম। তোমরা কি যমজ বোন নাকি? হ্যাঁ আন্টি, আমার নাম সীতা আর ও আমার বোন গীতা। পরের দিন ডাক্তার রাজেশকে ছুটি দিয়ে দিলেন আর ওকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বললেন। রাজেশের ওর কাজ নিয়ে চিন্তা ছিল, ও বুঝতে পারছিল না যে সব কি করে হবে। সন্ধ্যা, মাল বানানো, তারপর সেগুলোকে দোকানে ডেলিভারি করা, এসব কাজ যে কি করে হবে কিছুই যে বুঝতে পারছি না। শোনো, তোমার আগে সুস্থ হওয়াটা জরুরি। তুমি সেরে ওঠা পর্যন্ত আমরা যেমন তেমন করেই চালিয়ে নেব। আঙ্কেল, তুমি চিন্তা করো না, আমরা আন্টির পাশে আছি, তোমার কাজ বন্ধ হতে দেব না। সীতা ঠিকই বলেছে আঙ্কেল, তুমি বিশ্রাম করো, আমরা আন্টির সঙ্গে মিলে সব অর্ডার সাপ্লাই দেব। আর তারপর তেমনটাই হলো। সন্ধ্যা নুডলস বানাতো আর তারপর গীতার সীতাকে নিয়ে অর্ডার ডেলিভারি করতে বাজারে আর দোকানে যেত। একদিন সীতা সন্ধ্যাকে বলল, আন্টি, যখন আমরা নুডলসের প্যাকেট তৈরি করি তখন আমরা নিজেদেরই একটা দোকান খুলি না কেন? যদি আমরা এইভাবেই নুডলস বানিয়ে বিক্রি করি তাহলে যে আমাদের অনেক উপার্জন হবে। এই আইডিয়াটা তো আমাদের মাথায় কখনোই আসেনি। তোমরা ঠিকই বলছো রাজেশ, আমার মনে হয় সীতা আর গীতা ঠিকই বলছে। আমরা নিজেদের একটা নুডলসের দোকান খুলি না, তাতে যদি আমাদের ভালো উপার্জন হয়। ঠিক আছে সন্ধ্যা, কিন্তু তোমাকে যে খুব পরিশ্রম করতে হবে। তোমাকে যে সকালে উঠে সমস্ত কাজ সেরে নিতে হবে, তারপর সারাদিন স্টলে দাঁড়িয়ে নুডলস বিক্রি করতে হবে। তুমি কি পারবে এতটা পরিশ্রম করতে? আমার যে শুধু তোমার সঙ্গটাই চাই। আর তাছাড়া সীতার গীতার মতো এত মিষ্টি দুটো বাচ্চা তো আছেই আমাদের সাথে। আর তারপর সন্ধ্যা গীতার সীতার সঙ্গে মিলে নিজেদের বানানো নুডলসকেই তৈরি করে বিক্রি করার জন্য একটি স্টল ভাড়া নিয়ে নিল। সীতা আর গীতা দুজনেই যমজ বোন ছিল, তাই লোকেরা যখন ওদের সন্ধ্যার দোকানে একসঙ্গে নুডলস বানাতে দেখত তখন ওরা অবাক হয়ে যেত। আর তাই ওরা ওদের দোকানে নুডলস খেতে আসতো। ধীরে ধীরে খদ্দেরদের সংখ্যা বাড়তে লাগলো আর এইভাবেই বিক্রিও বাড়তে লাগলো। সন্ধ্যা, সীতা আর গীতা ওরা আমাদের জন্য খুব ভাগ্যবতী হয়ে এসছে। সত্যি মারা, তোরা আমাদের জন্য খুব ভাগ্যবতী, খুব। রাজেশের শরীরও সুস্থ হয়ে উঠল আর এখন সে বাজারে আর দোকানে নুডলস সাপ্লাইয়ের সাথে সাথে তাদের দোকানে নুডলস বানানোর কাজে সন্ধ্যা গীতা আর সীতাকে সাহায্য করতে লাগলো আর সাফল্যের শিখরে পৌঁছে গেল। একদিন ওদের কাকা ওদেরকে নুডলসের স্টলে দেখতে পেল। সীতা, গীতা, মারে, আমি তোদেরকে অনেক খোঁজার চেষ্টা করেছি। তোরা ঘর ছেড়ে কেন চলে এলি মা? কাকা, আমরা যে আর কাকের অত্যাচার সহ্য করতে পারছিলাম না, তাই চলে এসেছি। কাকা, আমরা মা বাবার রূপে আঙ্কেল আন্টিকে পেয়েছি, আমরা ওদের ছেড়ে কোথাও যাব না। এখন ওরাই যে আমাদের সব। সীতার গীতার এই কথা শুনে রাজেশ আর ওর স্ত্রী ওদের বুকে জড়িয়ে ধরল। অবশেষে এই দুটো অনাথ বাচ্চা নিজের মা বাবার রূপে রাজেশ আর সন্ধ্যাকে পেয়েছিল। আর তাই ওদেরকে আশীর্বাদ দিয়ে ওদের কাকা চোখ ভরা জল নিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।